আসসালামু আলাইকুম। দনিয়া কলেজের একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি পূর্বেও তোমাদের ক্লাস নিয়েছি। আমি রাশেদা আরজু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফিলসফি ডিপার্টমেন্ট, দনিয়া কলেজ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ইতোমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের প্রথম বর্ষের প্রথম সাময়িক পরীক্ষা এই ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে। যেহেতু করোনার জন্য আমাদের ক্লাসের ব্যাঘাত ঘটেছে, সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ক্লাস নিতে পারিনি। কিন্তু পরীক্ষার একটা প্রিপারেশন না নিলে তোমরা কিভাবে পরীক্ষা দিবে, সেই জন্য আমরা একটা সাজেশন করেছি যেন তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়, তোমরা পরীক্ষায় কোনো অসুবিধার সম্মুখীন না হও, সেই জন্য একটা সাজেশন করেছি। এই সাজেশনের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাটা হবে। আর এই সাজেশনের যে সমস্ত টপিকগুলো বাকি আছে সেগুলো আজকে আমি একটু টাচ করে দিব, যেন তোমাদের পরীক্ষার সময় যেন তোমরা এটা সহজভাবে এটাকে নিতে পারো, বুঝতে পারো। আসো তাহলে আমরা দেখি যে সাজেশনে কি কি আছে। বিষয় যুক্তিবিদ্যা, প্রথম পত্র, প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি। এই যুক্তিবিদ্যা পরিচিতিতে আছে যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশ। তৃতীয় অধ্যায়ে আছে যুক্তির উপাদান। যুক্তির উপাদানের মধ্যে থাকবে পদ, শব্দ, শব্দের শ্রেণীবিভাগ, ব্যক্তার্থ ও জ্ঞাতার্থ, বাক্য ও যুক্তি বাক্যের পার্থক্য, অবধারণ, যুক্তি বাক্যের গঠন, সংযোজকের ভূমিকা। বাক্যের শ্রেণীবিভাগের মধ্যে থাকবে শুধুমাত্র গঠন অনুসারে এবং গুণ অনুসারে। বাক্যের শ্রেণীবিভাগটা একটু বড়, সেখান থেকে দুটো শ্রেণীবিভাগ নেওয়া হয়েছে। সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 50। সৃজনশীল প্রশ্ন 30 নম্বর। 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10, অর্থাৎ 3 10 30। আর বহু নির্বাচনী প্রশ্ন 20 নম্বর। 20টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 20টিরই উত্তর করতে হবে। এখন আমরা আমাদের ক্লাসের পড়ায় চলে আসি। আমরা গত ক্লাসে পড়েছিলাম পদ। পদ কাকে বলে সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমি একটু স্মরণ করিয়ে দিই। যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার করার যোগ্যতা রাখে বা ব্যবহৃত হয় তাকে বলা হয় পদ। আজকে আমরা পড়ব পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থ, ডেনোটেশন অ্যান্ড কনোটেশন। পদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখি যে পদকে বিশ্লেষণ করলে দুটি দিক পাওয়া যায়। একটা হচ্ছে সংখ্যার দিক আর একটা হচ্ছে গুণের দিক। সংখ্যার দিক যেটা সেটা হচ্ছে ব্যক্তার্থ, গুণের দিক যেটা সেটা হচ্ছে জ্ঞাতার্থ। পদের সংখ্যা, বিস্তৃতি, ব্যাপ্তি এগুলো বলতে আমরা ব্যক্তার্থকে বুঝে থাকি। আর জ্ঞাতার্থ হচ্ছে আবশ্যিক ও সাধারণ গুণাবলী। পদ ব্যক্তার্থের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেনোটেশন এবং জ্ঞাতার্থের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনোটেশন। ব্যক্তার্থ কাকে বলে? কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয় সে বস্তু বা বস্তুসমূহকে ওই পদের ব্যক্তার্থ বলে। অর্থাৎ একটি পদের ব্যক্তার্থ হচ্ছে ওই পদ কর্তৃক আরোপিত বস্তু বা বস্তুসমূহের সমষ্টি। ব্যক্তার্থ কখনো গণনার যোগ্য, আবার কখনো অগণিত। যেমন আমরা যদি বলি যে মানুষ পদটির ব্যক্তার্থ কি, মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে অতীত, ভবিষ্যৎ, বর্তমানের সকল মানুষ। অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের সকল মানুষ, এটা হচ্ছে হলো মানুষ পদের ব্যক্তার্থ। ব্যক্তার্থের ইংরেজি হচ্ছে ডেনোটেশন। আর এটার প্রতিশব্দ হিসেবে আমরা ব্যবহৃত করতে পারি বিস্তৃতি, এক্সটেনশন, পরিধি, ডোমেইন ইত্যাদি শব্দ আমরা ব্যক্তার্থের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে আসছে জ্ঞাতার্থ। জ্ঞাতার্থ বলতে আমরা আবশ্যিক গুণাবলীকে বুঝি।
কোনো পদ যে সাধারণ ও আবশ্যিক গুণ বা গুণ সমষ্টিকে নির্দেশ করে, সেই গুণ বা গুণ সমষ্টিকে ওই পদের জ্ঞাতার্থ বলে। জ্ঞাতার্থ হলো পদের গুণের দিক। বস্তুর বিভিন্ন গুণ থাকতে পারে, সেখান থেকে তাদের মৌলিক এবং আবশ্যিক গুণাবলী যেটা, সেটা হচ্ছে জ্ঞাতার্থ। এখন প্রশ্ন আসতে পারে যে মানুষ পদের জ্ঞাতার্থ কি? মানুষ পদটির জ্ঞাতার্থ হলো মানুষের সাধারণ এবং মৌলিক গুণাবলী। আর এই সাধারণ এবং মৌলিক যে দুটি গুণ আছে, সে দুটি গুণ কি? সে দুটি গুণ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। জ্ঞাতার্থের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনোটেশন, আর এটার প্রতিশব্দ হিসাবে আমরা লক্ষণার্থ, ইন্টেনশন, গভীরতা, ডেপথ এবং বোধশক্তি, কম্প্রিহেনশন ইত্যাদি আমরা প্রতিশব্দ হিসেবে ব্যবহার করতে পারি। এখন আসি আমরা পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থের সম্পর্কে, কি ধরনের সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করি। যে একই পদের ব্যক্তার্থ ও জ্ঞাতার্থ কখনোই সমান নয়। একই পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থ কখনোই সমান নয়। এই পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। এই যে এখানে বিপরীতমুখী দেখানো হয়েছে। পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থের সম্পর্ক বিপরীতমুখী। একটি বাড়লে আরেকটি কমে, আর একটি কমলে অপরটি বাড়ে। যদি আমরা ব্যক্তার্থ অনুসারে দেখি তাহলে দেখতে পাবো যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে জ্ঞাতার্থ কমে, যদি ব্যক্তার্থ কমে তাহলে জ্ঞাতার্থ বাড়ে। আবার জ্ঞাতার্থ অনুসারে যদি দেখি তাহলে জ্ঞাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, জ্ঞাতার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। এই হ্রাস বৃদ্ধির নিয়মটিকে আমরা যদি একটা ছকের মাধ্যমে নিয়ে আসি তাহলে এটা আমাদের জন্য বোঝার জন্য একটু সুবিধা হবে। সেটা হচ্ছে কি, আমরা যদি পদ হিসেবে জীব নেই, পদ হিসেবে জীবকে নিলাম। জীব পদের ব্যক্তার্থ হচ্ছে সকল জীব। এই যে আমরা জীব নিয়েছি ব্যক্তার্থ অনুসারে জীব, জীবের ব্যক্তার্থ হচ্ছে কি সকল জীব। আচ্ছা, জীব থেকে আসছে হচ্ছে মানুষ। হ্যাঁ, মানুষ পদের এই জীব কিন্তু অসংখ্য, অগণিত, অসংখ্য অগণিত। জীব থেকে আসছে কি মানুষ। মানুষ পদের ব্যক্তার্থ কি সকল মানুষ। মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ। এটা সকল মানুষ হচ্ছে গণনার যোগ্য। এখানে দেখা যাচ্ছে যে জীব থেকে মানুষের পরিধি কমে গিয়েছে, কারণ জীব ছিল অসংখ্য, এখানে মানুষ গণনার যোগ্য, এখানে মানুষের সংখ্যা কমে গিয়েছে। আচ্ছা, মানুষ পদের পরে আসছে হলো সভ্য মানুষ। এই সভ্য মানুষ, এই সভ্য মানুষের পদের ব্যক্তার্থ হচ্ছে সকল সভ্য মানুষ। আমরা যদি অসভ্য মানুষগুলোকে বাদ দেই তাহলে মানুষের থেকে সভ্য মানুষের সংখ্যা কমে আসছে। যে সভ্য মানুষ, সকল সভ্য মানুষ, এটা কমে আসছে। তাহলে জীবের পরিধি বড়, মানুষের পরিধি আরেকটু ছোট, তার থেকে সভ্য মানুষের পরিধি আরো কম ব্যক্তার্থ অনুসারে। আমরা যদি জ্ঞাতার্থ অনুসারে আবার দেখি যে জীবের জ্ঞাতার্থ হচ্ছে, জীব পদের জ্ঞাতার্থ হচ্ছে জীববৃত্তি। এই যে জীব, এটার পরিধি কম, জীবের জ্ঞাতার্থ হচ্ছে জীববৃত্তি। এরপর আসছে কি মানুষ। মানুষের জ্ঞাতার্থ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। বেড়ে গেল, এখানে পরিধি বেড়ে গেল। মানুষের জীব থেকে এটার জ্ঞাতার্থ, এটা গুণ বেড়ে গেল, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এরপরে আসছে হলো সভ্য মানুষ। এখানে মানুষের থেকে সভ্য মানুষের পরিধি আরো বেড়ে গেল। কি আসলো? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সভ্যতা। জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সভ্যতা। আমরা যদি ব্যক্তার্থ অনুসারে দেখি তাহলে জীবের পরিধি সবচেয়ে বেশি, তার থেকে কম মানুষ, এবং মানুষের থেকে কম, আরো কম হচ্ছে সভ্য মানুষ। আবার যদি জ্ঞাতার্থ অনুসারে দেখি তাহলে সভ্য মানুষের পরিধি বেশি, মানুষের কম, সভ্য মানুষ থেকে জীবের আরো কম। তাহলে ব্যক্তার্থ অনুসারে জীব বেশি, সভ্য মানুষ কম। আবার জ্ঞাতার্থ অনুসারে সভ্য মানুষ বেশি, জীব কম। এটাই হচ্ছে পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থের হ্রাস বৃদ্ধির নিয়ম। এটার কিছু ব্যতিক্রম আছে, তোমরা একটু দেখে নিও।
এখন আমরা আসছি বাক্য, যুক্তি বাক্য, অবধারণে। বাক্য ইংরেজি হচ্ছে স্টেটমেন্ট, যুক্তি বাক্য ইংরেজি হচ্ছে প্রপোজিশন, আর অবধারণের ইংরেজি হচ্ছে জাজমেন্ট। বাক্য বা স্টেটমেন্ট কয়েকটি শব্দ একত্রিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে আমরা কি বলি? তার রূপকে বলা হয় বাক্য। যেমন রূপা শিক্ষিত। আবার আমরা এভাবেও বলতে পারি যে ম্যারাডোনা 91টি খেলায় 34টি গোল করেন। এটাও একটি বাক্য। বাক্য বলতে আমরা সাধারণত ব্যাকরণের বাক্যকে বুঝে থাকি। বাক্যের ব্যাকরণের বাক্যের বিভিন্ন প্রকার আছে, যেমন প্রশ্নসূচক, বিবৃতিসূচক, আদেশসূচক, ইচ্ছাসূচক, বিস্ময়সূচক। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি। বিবৃতিসূচক যে বাক্যগুলো, সেটা হচ্ছে, তার মধ্যে আমরা একটা দিতে পারি যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। প্রশ্নসূচক যে বাক্য, সেখানে আমরা বলতে পারি যে তোমার জীবনের লক্ষ্য কি? এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। আদেশসূচক বাক্য যেটা, সেটাকে আমরা এভাবে বলতে পারি যে কাজটি শেষ করো। ইচ্ছাসূচক যেটা, খোদা তোমায় দীর্ঘজীবী দান করুন। এই যে দীর্ঘজীবন দান করুন, দীর্ঘজীবন দান করুন, এটা হচ্ছে ইচ্ছা। তারপরে হচ্ছে বিস্ময়সূচক, হায় ঝড়ের একই তাণ্ডব। এগুলো হচ্ছে ব্যাকরণের বাক্য বা সাধারণ বাক্যের উদাহরণ। তাহলে যুক্তিবাক্য কি? যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে। এই বর্ণনা স্বীকৃতিমূলক হতে পারে, অস্বীকৃতিমূলকও হতে পারে। যেমন সোনা হয় মূল্যবান। দুটি পদ, সোনা একটি পদ, মূল্যবান আরেকটি পদ। তাহলে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের হয় মূল্যবান, এই যে যুক্তিবাক্যে হয় স্বীকার করা হচ্ছে, এটা একটা স্বীকৃতিমূলক বাক্য। অনুরূপভাবে আমরা বলতে পারি যে পারদ নয় কঠিন। পারদ নয় কঠিন, এখানে পারদ একটি পদ, কঠিন আরেকটি পদ। এখানে পারদ যে কঠিন নয়, এটাকে অস্বীকার করা হচ্ছে নয় দিয়ে। সুতরাং এটা একটা যুক্তি বাক্য, এটাও একটা যুক্তি বাক্য। বিবৃতিমূলক বাক্যকে আমরা যুক্তি বাক্য বলবো। কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যকেই আমরা যুক্তি বাক্য বলবো। বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য আছে। আমরা বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে যে পার্থক্য, সেক্ষেত্রে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হলো কি, বাক্যে দুটো অংশ থাকে। একটা হচ্ছে এই যে বাক্য রূপা শিক্ষিত, এই বাক্যে দুটো অংশ আছে, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়। বাক্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। কিন্তু যুক্তি বাক্যে তিনটে অংশ থাকে, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। সোনা হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক, মূল্যবান হচ্ছে বিধেয়। তাহলে যুক্তি বাক্যে কয়টি অংশ থাকে? তিনটি অংশ থাকে, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। সাধারণ বাক্যে বা ব্যাকরণের বাক্যে সংযোজক থাকে না, কিন্তু যুক্তি বাক্যে সংযোজক অনিবার্যভাবে থাকে। আচ্ছা, উদ্দেশ্য এবং সাধারণ বাক্যে উদ্দেশ্য এবং বিধেয়কে শব্দ হিসেবে ব্যবহার করা হয়, আর যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয়কে পদ হিসেবে ব্যবহার করা হয়। ব্যাকরণের যে বাক্য, সে বাক্যের শ্রেণী বিভাগে আমরা পাই সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। কিন্তু যুক্তি বাক্যে আমরা পাই সার্বিক বাক্য, বিশেষ বাক্য, নিরপেক্ষ বাক্য ইত্যাদি। বাক্যের মধ্য দিয়ে আবেগ, অনুভূতি, ইচ্ছা প্রকাশ করা হয়, কিন্তু যুক্তি বাক্যের যে বাক্য, সেই বাক্যে শুধু মনের চিন্তা প্রকাশ করা হয়, মনের চিন্তা প্রকাশ করা হয়। বাক্য সত্য মিথ্যার গুণ থাকে না, কিন্তু যুক্তি বাক্যে সত্য মিথ্যার গুণ নিহিত থাকে। তাহলে আমরা পেলাম বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য। এখন আসছে অবধারণ বা জাজমেন্ট।
দুটি ধারণার মধ্যে কোনো সম্পর্কের মানসিক প্রকাশকে অবধারণ বা মানসিক বাক্য বলে। যেমন আমরা যখন বলি যে কাক হয় কালো, তখন কাক ও কালো এ দুটি সার্বিক ধারণাকে মনে মনে তুলনা করে কালো গুণটির কাকের সম্পর্কে আমরা স্বীকার করি। এটা হচ্ছে অবধারণ। দুটি ধারণার মধ্যে সম্পর্কের মানসিক প্রকাশকে তাহলে কি বলা হয়? অবধারণ বলা হয়। যেমন সোনা, পারদ, মূল্যবান, কঠিন, এরূপ দুটি ধারণার মধ্যে মনে মনে একত্রীকরণ প্রক্রিয়াকে অবধারণ বলা হয়। অবধারণ হলো দুটি ধারণার একটি মানসিক মিলন। একটি অবধারণ যখন ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যুক্তি। যুক্তি বাক্য হচ্ছে দুটো পদের মধ্যে সম্পর্কের একটি মানসিক স্বীকৃতি বা অস্বীকৃতি, আর অবধারণ হলো দুটি ধারণার একটি মানসিক মিলন। তবে অবধারণ সবসময় ভাষার মাধ্যমে প্রকাশিত হয় না। অবধারণ সবসময় ভাষার মাধ্যমে প্রকাশিত হয় না, কিছু কিছু বিলীন হয়ে যায়। এখন আমরা আসি যুক্তি বাক্যের গঠনে। একটি যুক্তি বাক্যে তিনটি অংশ থাকে। যেমন মধু হয় মিষ্টি, এটা একটি যুক্তি বাক্য। তিনটি অংশ আমরা কি কি পাচ্ছি? মধু হয় মিষ্টি, মধু একটি অংশ, হয় একটি অংশ, মিষ্টি একটি অংশ। মধু হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক, মিষ্টি হচ্ছে বিধেয়। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। কার সম্পর্কে বলা হচ্ছে? মধু সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং মধু হচ্ছে উদ্দেশ্য। মধু সম্পর্কে কি বলা হচ্ছে? মিষ্টি, তাহলে মিষ্টি হচ্ছে বিধেয়। আর উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সংযোগ সাধন করে তাকে বলা হয় সংযোজক। উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সংযোগ স্থাপনকারী তাকে বলা হয় কি? সংযোজক। যে শব্দ উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোগ সাধন করে থাকে তাকে বলা হয় সংযোজক। এখানে সংযোজক হচ্ছে কি? হয়। যুক্তি বাক্যে সংযোজকের ভূমিকা কি? সংযোজকের একমাত্র কাজই হলো যুক্তি বাক্যের মধ্যে একটি সম্পর্কের সূচনা করা, একটি সম্পর্কের সূচনা করা। সংযোজক কোনো সময় এই সম্পর্কে স্বীকারও করতে পারে, অস্বীকারও করতে পারে। সংযোজক একটি যুক্তি বাক্যকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে থাকে। সংযোজক ব্যবহার করার পরই একটি বাক্য যুক্তি বাক্যে পরিণত হয়। হ্যামিল্টন, ম্যানশেল, ফাউলার মনে করেন সংযোজক সবসময় বর্তমান কালের রূপ হয়। তবে এটা নিয়ে মতবিরোধ আছে। যুক্তিবিদেরা বলেন সংযোজক হ্যাঁ না উভয়ই হতে পারে, তবে একটা কথা, সেটা হচ্ছে সংযোজক কিন্তু কোনো পদ নয়। সংযোজক কোনো পদ নয়। এখন আমরা আসি বাক্যের শ্রেণী বিভাগে। বাক্যের শ্রেণী বিভাগ, যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ, এটা হচ্ছে কাইন্ডস অফ প্রপোজিশন। বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে যুক্তি বাক্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে যুক্তি বাক্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে কি? গঠন অনুসারে, গুণের ভিত্তিতে, পরিমাণ অনুসারে, গুণ ও পরিমাণ অনুসারে, সম্বন্ধের ভিত্তিতে, তাৎপর্যের ভিত্তিতে, নিশ্চয়তা অনুসারে। আমাদের পরীক্ষার জন্য আমরা শুধুমাত্র এই পরীক্ষাটার জন্য শুধুমাত্র নিয়েছি গঠন অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ আর গুণ অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ, যুক্তি বাক্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হলো সরল যুক্তি বাক্য, একটা হচ্ছে যৌগিক যুক্তি বাক্য, আর একটা হচ্ছে হলো সরল যুক্তি বাক্য এবং যৌগিক যুক্তি বাক্য। সরল যুক্তি বাক্যের ইংরেজি হচ্ছে সিম্পল প্রপোজিশন, আর যৌগিক যুক্তি বাক্যের ইংরেজি হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন। এই কম্পাউন্ড প্রপোজিশনকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে:
সংযোজক যৌগিক যুক্তিবাক্য কপিউলেটিভ প্রপোজিশন, বিয়োজক যৌগিক যুক্তিবাক্য রিমোটিভ প্রপোজিশন এবং ডিসক্রিপটিভ যৌগিক যুক্তিবাক্য ডেসক্রিপটিভ প্রপোজিশন। সরল যুক্তিবাক্য সিম্পল প্রপোজিশন। সরল যুক্তিবাক্য হলো যে যুক্তিবাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে, যে যুক্তিবাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে, সেটা হচ্ছে সরল যুক্তিবাক্য। যেমন রবিনহুড হয় সাহসী, রবিনহুড উদ্দেশ্য, সাহসী বিধেয়। এখানে একটি উদ্দেশ্য একটি বিধেয় আছে, সুতরাং এটা কি ধরনের বাক্য? সরল যুক্তিবাক্য। এরপর আসছে হলো যৌগিক যুক্তিবাক্য। যৌগিক যুক্তিবাক্য হলো যে যুক্তিবাক্যে একাধিক উদ্দেশ্য, একাধিক বিধেয় এবং একাধিক বিবৃতি থাকে, সেটা হচ্ছে যৌগিক যুক্তিবাক্য। যেমন রবিনহুড হয় সাহসী এবং যোদ্ধা। রবিনহুড হয় সাহসী একটি যুক্তিবাক্য, রবিনহুড হয় যোদ্ধা আরেকটি যুক্তিবাক্য। দুটি যুক্তিবাক্যকে এবং দিয়ে সংযুক্ত করা হয়েছে, এটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে এখানে একাধিক উদ্দেশ্য আছে, একাধিক বিধেয় আছে, একাধিক বিবৃতি আছে। আচ্ছা, এই যৌগিক বাক্যকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সংযোজক যুক্তিবাক্য, তার মধ্যে একটি হচ্ছে সংযোজক যুক্তিবাক্য। যে যৌগিক যুক্তিবাক্যের অন্তর্ভুক্ত সবগুলো সরল যুক্তিবাক্যই সদর্থক, তাকে বলা হয় সংযোজক যুক্তিবাক্য। সংযোজক যুক্তিবাক্য যে যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত সবগুলোই সরল, সবগুলো বাক্যই সরল যুক্তিবাক্য, তাকে সংযোজক যুক্তিবাক্য বলে। যেমন লোকটি সৎ এবং বুদ্ধিমান। লোকটি সৎ এবং বুদ্ধিমান মানে সরল যুক্তিবাক্য, এবং বাক্যগুলো কি হতে হবে? বাক্যগুলো সদর্থক হতে হবে। বাক্যগুলো যদি সদর্থক হয় তাহলে তাকে আমরা কি বলবো? সংযোজক যুক্তিবাক্য। অর্থাৎ যে যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত সবগুলো সরল যুক্তিবাক্যই সদর্থক, তাকে কি বলা হয়? সংযোজক যুক্তিবাক্য বলে। আচ্ছা, এরপরে আসছে হলো বিয়োজক যুক্তিবাক্য। বিয়োজক যুক্তিবাক্য হচ্ছে যে যৌগিক বাক্যর অন্তর্গত সবগুলো যুক্তিবাক্যই নঙর্থক। যে যৌগিক যুক্তিবাক্যের অন্তর্ভুক্ত সবগুলো যুক্তিবাক্যই নঙর্থক, তাকে বলা হয় বিয়োজক যুক্তিবাক্য। যেমন রহিম সৎ নয়, বুদ্ধিমানও নয়। এখানে দুটো বাক্য আছে, রহিম সৎ নয়, বুদ্ধিমান নয়, এই দুটো বাক্যই কি? নঙর্থক। তাহলে এটা কি ধরনের বাক্য? বিয়োজক যুক্তিবাক্য। এরপরে আসছে হলো ডিসক্রিটিভ যুক্তিবাক্য। ডিসক্রিটিভ যুক্তিবাক্য হলো যে যৌগিক বাক্যের অন্তর্ভুক্ত সরল বাক্যগুলো হইলে, কিন্তু, যদিও, সত্ত্বেও প্রভৃতি ব্যতিক্রমবাচক শব্দ দ্বারা যুক্ত থাকে এবং অপর কোনো অপ্রকাশিত বাক্যের প্রচ্ছন্ন ইঙ্গিত বহন করে, তাকে বলা হয় ডেসক্রিটিভ যুক্তি বাক্য। যেমন মৌ অভিনেত্রী হলেও অহংকারী নয়। মৌ অভিনেত্রী হলেও অহংকারী নয়। মৌ অভিনেত্রী এটা একটি বাক্য, আবার অহংকারী নয় এটি আরেকটি বাক্য। এই দুটো বাক্যের মধ্যে প্রকাশিত ইঙ্গিত ছাড়াও অপ্রকাশিত বক্তব্যের একটি ইঙ্গিত রয়েছে। সেটা হচ্ছে হলো কোনো অভিনেত্রী অহংকারী হয়ে থাকে। তাহলে আমরা পেলাম কি? গঠন অনুসারে যুক্তি বাক্যের যে শ্রেণী বিভাগ সেটা পেলাম। এখন আমরা আসছি গুণের ভিত্তিতে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। গুণের ভিত্তিতে যুক্তি বাক্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সদর্থক যুক্তি বাক্য, আর একটা হচ্ছে নঙর্থক যুক্তি বাক্য। গুণের ভিত্তিতে যুক্তি বাক্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সদর্থক যুক্তি বাক্য অ্যাফার্মেটিভ প্রপোজিশন, আর একটা হচ্ছে নঙর্থক যুক্তি বাক্য বা নেতিবাচক যুক্তি বাক্য, সেটা হচ্ছে নেগেটিভ প্রপোজিশন।
সদর্থক যুক্তিবাক্য বা ইতিবাচক, এটাকে ইতিবাচক যুক্তিবাক্য বলা হয়। সদর্থক যুক্তিবাক্য বা ইতিবাচক যুক্তিবাক্য যে যুক্তিবাক্যের উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে স্বীকার করা হয় তাকে বলা হয় সদর্থক যুক্তিবাক্য। এখানে রিনা হয় সুখী, এই যুক্তিবাক্যে রিনা সুখী, রিনা হচ্ছে উদ্দেশ্য, সুখী হচ্ছে বিধেয়, রিনা সুখী এটা স্বীকার করা হচ্ছে, সুতরাং এটা হচ্ছে সদর্থক বা ইতিবাচক যুক্তিবাক্য। আবার নঙর্থক যুক্তিবাক্য যেটা, সেটা হচ্ছে হলো যে যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় সম্পর্কে অস্বীকার করে, হ্যাঁ, উদ্দেশ্য বিধেয়কে অস্বীকার করা হয়, সেটা হচ্ছে হলো নঙর্থক বা নেতিবাচক যুক্তিবাক্য। যেমন রিপা নয় সুখী, রিপা নয় সুখী, রিপা হচ্ছে উদ্দেশ্য, সুখী হচ্ছে বিধেয়, এখানে উদ্দেশ্য বিধেয়কে অস্বীকার করছে, সুতরাং এটা নঙর্থক বা নেতিবাচক যুক্তিবাক্য। আমরা পরীক্ষার জন্য বেশ কিছু টপিক একসঙ্গে শেষ করলাম, তোমাদের পরীক্ষাটা যেন তোমরা সহজভাবে দিতে পারো, সেই জন্য আমরা দ্রুত এটাকে শেষ করলাম ক্লাসটা। আশা করি তোমরা, আমি মূল বিষয়গুলো তোমাদেরকে ধরিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে হলো তোমরা বিগত সালগুলোর প্রশ্নগুলি একটু দেখো, যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে যুক্তিবিদ্যার প্রশ্ন কীরকম হয় বা সেটার উত্তরটা কিভাবে লিখতে হয়। তোমরা বারবার যদি প্রশ্নটি পড়ো তাহলে তোমরা যুক্তিবিদ্যার প্রশ্ন ধরতে পারবা। আর তোমরা পড়াশোনা করো, তোমরা পরীক্ষা ভালো মতো দাও, সুন্দরভাবে দাও, ভালো থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে।